আচ্ছা, সরি ফর ইন্টারাপ্টেন। বললাম, যারা জয়েন করতে পারতেছিল না তারা তারা আমাকে ফোন দিচ্ছে বারবার। ওকে, এখন আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ফান্ডামেন্টাল অফ রিসার্চ মেথোডোলজি, ফান্ডামেন্টাল কথাবার্তা পড়ছিলাম। আমার কথা শোনা যাচ্ছে সবার? এখন স্যার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে স্যার। বুঝতে পারছি স্যার। ফাইন। তো সেই জায়গায় আমরা অলরেডি অ্যাসাইনমেন্ট দিছি। আবার আমি কিন্তু আপনাদের যে ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ আপনাদের ট্রান্সপারেন্ট ভাবে থিওরি গুলা কিন্তু গুছায় দেয়া আছে, পাইছেন আপনারা সবাই? গুছায় দেয়া আপনাদের জি স্যার, প্রবলেম পাইছি। নাই? কোনো প্রবলেম নাই তো ওই জায়গায়, মানে নোট করা একেবারে, মানে যদি বলেন যে বইয়ের আলোকে ওইটাই করা, প্রবলেম নাই তো? জি তো স্যার। না তো। আচ্ছা ফাইন, সঞ্জয়। হ্যাঁ, দেখেন তো গত ক্লাসে আমরা প্রিলিমিনারি করছিলাম। প্রিলিমিনারি কোনগুলা যে রিসার্চ কাকে বলে, তারপর হচ্ছে একটা রিসার্চের ক্রাইটেরিয়া, তারপর যদি বলেন যে আরো কয়েকটা ব্যাপার যে কি বলে, এই যে এই সিম্পল ব্যাপারগুলো। এখন কথা হচ্ছে ওইখানে আরেকটা পড়ছিলাম রিসার্চ, রিসার্চ প্রসেস। আপনাদের রিসার্চ প্রসেসের স্টেপস গুলা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে। রিসার্চ স্টেপস গুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার। আমরা শেষের দিকে যেটা করব যে আমরা এখন ছোট ছোট হোমওয়ার্কের মতো অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজের মতো অ্যাসাইনমেন্ট করব প্রতি সপ্তাহে একটা ছোট ছোট। এই যে গত ক্লাসে ছিলাম যে হোয়াট ইজ রিসার্চ বা টাইপস অফ রিসার্চ, তো এগুলা কয়েকটা। এগুলা করার মানে হচ্ছে এগুলা কিন্তু এক্সামের জন্য কিন্তু আপনারা প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আপনারা এগুলা পড়বেন, নোট করবেন, আপনারা আবার গ্রুপ স্টাডি করবেন, তাহলে হলে কি আপনাদের কভার হয়ে গেল সবগুলা। ওকে, তো আরেকটা যেটা কথা, এইভাবে যদি আমাদের 14টা ক্লাস হয়, 10টার মতো যদি হোমওয়ার্ক বা বাড়ি কাজ ছোট ছোট করে করি, আর যদি প্রবলেম হয় আপনারা অন্য কোনো অল্টারনেট ওয়েব বলেন, এটা করব। আর শেষ দিকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা একটা ছোট একটা প্রজেক্ট দাঁড় করাবো। প্রজেক্ট দাঁড় করাবো বলতে যে আমরা ছোট একটা কোশ্চেনিয়ারের মাধ্যমে যে আমরা বিজনেস একটা রিসার্চ করার জন্য, আর্টিকেল লেখার জন্য কোন কোন অ্যানালাইসিস গুলো আমরা করতে পারবো, এই ব্যাপারগুলোকে অ্যাকুমুলেটেড করব। আমরা নিজেরাই একটা গ্রুপ করে কোশ্চেনিয়ার কালেক্ট করে অ্যানালাইসিস করে একটা রাইট আপ, একটা রিপোর্ট বা একটা আর্টিকেল রাইট আপ করার মতো একটা ক্যাপাবিলিটি আমরা বিল্ড আপ করে ফেলবো। ওকে, আর যাদেরটা বেস্ট হবে তাদেরটা আমরা ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে সেটা পাবলিশ করে ফেলবো সবাই মিলে। সবার নাম থাকলো। আচ্ছা যাক, তো এখন যেটা হচ্ছে যে আমাদের রিসার্চের স্টেপস গুলো মাঝখানে ফার্স্ট ফার্স্ট স্টেপটা ছিল প্রবলেম আইডেন্টিফিকেশন। ওকে, প্রবলেম আইডেন্টিফিকেশন যদি কথা বলি তাহলে আমরা একটা রিসার্চ কেন করব, জাস্ট একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু আমরা রিসার্চ করব। তাহলে ওই জায়গা থেকে একটা এমসিকিউ মাস্ট থাকবে, সেটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপস অফ রিসার্চ ইজ কোনটা, প্রথম এবং প্রধান রিসার্চের স্টেপ কোনটা? প্রবলেম আইডেন্টিফিকেশন। ওকে, মনে থাকবে, সবাই একটু রাইট ডাউন করেন, মাথায় মেমোরাইজ করেন যে ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেপ অফ রিসার্চ মেথড ইজ প্রবলেম আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। আমরা রিসার্চ করব, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটাকে সলভ করার জন্য। ঠিক আছে, যদি প্রবলেম প্রবলেম যদি না ক্রিয়েট হয় তাহলে আপনি রিসার্চ করে লাভ কি? হ্যাঁ, আচ্ছা যাক, তো এটা গেল। তো আজকে এই রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশনের পর আমাদের যেটা আহ, দাঁড়ায় সেটা হচ্ছে রিসার্চ ডিজাইন করা। আপনি রিসার্চ করার পর কিভাবে আমরা ডিজাইন করব, দেখেন আমরা অলরেডি ম্যানেজমেন্টে পড়ছি। ম্যানেজমেন্টে কি পড়ছি? ম্যানেজমেন্টে পড়ছি হচ্ছে যে আহ, প্রথমে আমাদের কি করতে হয় ম্যানেজমেন্টের, প্রথম যদি বলি সেটা কি করতে হয় ম্যানেজমেন্টে, ম্যানেজমেন্টের ফাংশন, প্রথম ফাংশনটা কি? প্ল্যানিং। প্ল্যানিং প্ল্যানিং। প্ল্যানিং। হ্যাঁ, ডক্টরকে আমাকে মেসেজ দিতে আমি খেয়াল করিনি ভালো করে। আহ, কে আমাকে মেসেজ দিচ্ছেন একটু বলেন, প্রবলেম হলো আপনাদের? আচ্ছা যাক, প্ল্যানিং। তো দেখেন, প্ল্যানিং তো আমাদের কথা হচ্ছে যখন আমরা রিসার্চের একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, তখন আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু প্ল্যান টু সলভ দ্যাট। ওকে, আমরা যদি প্রপারলি প্ল্যান করি, একটা ডিজাইন করি, তাহলে হবে কি সেটা প্রপারলি আমরা সলভ করতে পারবো, প্রপারলি আমরা শেষ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু পসিবল না, স্ক্যাটার্ড হইলে অনেক সমস্যা। দেখেন, একটা রিসার্চ আপনারা দেখবেন রিসার্চের প্রজেক্ট গুলোতে হিউজ পরিমাণ টাকা লাগে।
হ্যাঁ, একটা রিসার্চ করলো প্রচুর পরিমাণে টাকা। কারণ দেখেন, আহ, আপনারা জানেন কিনা যে প্রথম প্রজন্মের কম্পিউটার, প্রথম যে কম্পিউটার আবিষ্কার করা হয়, যে আমাদের ইয়েতে সেই কম্পিউটারটা কিন্তু প্রথম প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয়, কিন্তু কথা হচ্ছে কম্পিউটারটা কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার করা হয় নাই। বানানোর অর্ধেক পর্যায়ে হিউজ পরিমাণে গভর্নমেন্ট ইনভেস্ট করে, আলটিমেটলি কিন্তু ফাইনালি কোনো আউটপুট বা রেজাল্ট আসে নাই। হ্যাঁ, তো দেখেন, হিউজ রিসার্চের জন্য টাকা নষ্ট হয়। যদি এদিক অল্প একটু এদিক সেদিক হয়, তাহলে কি হয় আমাদের? একে তো প্রপার আউটপুট পাওয়া যাবে না, যেহেতু আমাদের যে পরিমাণ এফোর্ট দিছি সেটা তো হবেই না, সময় নষ্ট, হিউম্যান রিসোর্স নষ্ট, ইচ এন্ড এভরিথিং, এভরিথিং, সবকিছু মাঝখানে কিন্তু এফেক্ট করবে। ওকে, তো আমরা আজকে যদি আমরা রিসার্চ ডিজাইন যদি ফর্মালি করতে যাই, তাহলে যদি আমরা দেখি যে ডিজাইনটা কি বলে। এই যে দেখেন, রিসার্চ ডিজাইন ইজ দ্য research design is the arrangement of conditions for collection and analysis of data in a manner that aims to combine relevance to the research purpose with economy in procedure. আমার কথা হচ্ছে রিসার্চ পারপাসটা ফুল করবে। আর একটা কথা সবসময় বলা হয়, সেটা হচ্ছে ইকোনমি। আপনার টাকাটা ইকোনমিক হইতে হবে, যে টাকাটা আহ, হ্যাঁ, জাহিদুর রহমান বলেন। জাহিদুর রহমান কিছু বলবেন? জা- জাহিদুর জাহিদুর রহমান কিছু বলবেন আপনি? আহ, হাত উঠাইছেন, বলেন কিছু বললে। আচ্ছা, ওকে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যখন রিসার্চ করবো, সেটা সেটা অবশ্যই আমাদের যত কম সময় লাগে সেই কথাটা মাথায় রাখতে হবে, যত কম টাকা খরচ হয় এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। In fact, the research design is the conceptual structure. আহ, মানে আমার হ্যাঁ, জাহিদুর রহমান, জাহিদুর রহমান কিছু বলবেন? জাহিদুর রহমান কিছু বলবেন? ওকে, চার পাঁচটা ইয়ে কম্পাস পাঁচটা আমাদের। কারণ আমি একটু মিউট অন করে নিই। সবাই মিউট করা, জাহিদুর রহমান একটু মিউট করবে। আচ্ছা, দাঁড়া, সবাইকে আমরা মিউট করে নেই। ওকে, জি স্যার। ওকে, ফাইন। হুম, আচ্ছা, যখন আমি বলবো তখন আপনারা মিউট করে কথা বলবেন। আচ্ছা, তো ইনফ্যাক্ট দ্য রিসার্চ ডিজাইন ইজ দ্য কনসেপচুয়াল স্ট্রাকচার within the research is conducted, which research is conducted constitutes the blueprint for the collection, measurement, and analysis of data. আমরা যেটা করব, একটা ব্লুপ্রিন্ট করব, একটা রিসার্চ করার জন্য একটা খসড়া করব। হ্যাঁ, একটা পান্ডুলিপি করব। তো সেটার উপর বেস করে আমরা কিভাবে রিসার্চ করবো, সেভাবে কিন্তু প্রসিডিউর অনুযায়ী একের পর এক আগাবো। এটা হচ্ছে আমাদের রিসার্চ ডিজাইনের ওয়ান কাইন্ড অফ একটা প্ল্যানিং, বা কিভাবে শেষ করব। ওকে, তারপর দেখি যে আমরা রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে এইটা হচ্ছে একটা নর্মাল প্রসিডিউর, যে হ্যাঁ, এটা হচ্ছে একটা নর্মাল প্রসিডিউর। কিসের নর্মাল প্রসিডিউর? যে the research, the design decisions happen to be in respect of কিসের উপরে বেস করা হবে, যে হোয়াট ইজ দ্য স্টাডি অ্যাবাউট। আমরা যে রিসার্চ করব,
স্টাডিটা কি, মানে কিসের উপরে করব? ওই তো প্রবলেম আইডেন্টিফিকেশন। আমরা প্রবলেম আইডেন্টিফাই করে বুঝতে পারবো যে এটার উপর আমরা স্টাডি করবো। তারপর হোয়াই দ্য স্টাডি বিং মেড, আমরা স্টাডিটা কিভাবে বানাবো বা কিসের জন্য এটা। তারপর হোয়ার উইল দ্য স্টাডি বি ক্যারিড আউট, এটা কি আপনার রেজাল্ট দিবে বা কি বোঝাবে। তারপর হচ্ছে হোয়াট টাইপস অফ ডেটা ইজ রিকোয়ার্ড, আমরা ডেটার ক্লাসিফিকেশন করব, কোন ধরনের ডেটা এখানে দরকার। এখন কথা হচ্ছে ডেটাটা আমরা পড়বো কয়েকদিন পর, হ্যাঁ, তখন আমরা বুঝে ফেলবো যে আসলে বেসিক্যালি আমার এই রিসার্চটা এই ডেটাকে অ্যানালাইসিস করব। আমরা যেমন ধরেন আমরা তো অলরেডি, এটা তো প্রিরিকুইজিট কোর্স কোনটা, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে আপনাদের অ্যাজ পার মাই নলেজ গোস যাই স্যার নেয়, সেখানে কিন্তু উনি ডেটা পড়াইছে। আপনারা কি বলতে পারবেন ডেটা, উনি ডেটা কয় প্রকার পড়াইছে বলতে পারবেন? ওই স্ট্যাটিস্টিক্স কোর্স না করলে রিসার্চ মেথড কিন্তু করা যায় না। পারবেন কেউ ডেটা? জি স্যার, ডাটা দুই প্রকার, একটা হলো প্রাইমারি ডাটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। আচ্ছা আচ্ছা, তাহলে একটা আরেকটা কথা হলো স্যার, আরেকটা কথা হচ্ছে যে রিসার্চের জন্য আমরা যে ডেটা আছে ওইটা কিন্তু আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, রিসার্চের ডাটাগুলা অ্যানালাইসিসের সুবিধার জন্য প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, এটা কিন্তু কালেকশনের সোর্স কিন্তু। ওকে, জি আচ্ছা, স্যার। আরেকটা আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি বলেন যে আহ, এটা গেল, লেভেল অফ ডেটা কয়টা পাবেন? লেভেল কয়টা এটা জানেন? ডেটা লেভেল হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্রাইমারি লেভেল অফ ডেটা, সেকেন্ডারি, আর এটা হচ্ছে টার্সিয়ারি ডেটা লেভেল। ওকে, ছাত্র চাইলে ডেটা পড়াইছে যে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি, আর একটা আছে লেভেল যদি চিন্তা করি, প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, আর একটা হচ্ছে টার্সিয়ারি লেভেল। এখন সেকেন্ডারি ডেটা কোনটা বা প্রাইমারি ডেটা কোনটা বলেন তো? এটা তো ভেরি সিম্পল। বলেন যে প্রাইমারি কোন ডেটা কি আর সেকেন্ডারি ডেটা কি? আহ, কেউ কেউ বলেন প্রাইমারি ডেটা বা সেকেন্ডারি ডেটা, তাহলে আমি প্রসিড করতে পারবো ইজিলি। স্যার জি, সরাসরি আমি নিজে যে ডাটাটা সংগ্রহ করবো সেটা প্রাইমারি ডাটা। আচ্ছা, তাহলে রিলায়েবিলিটির যদি চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি রিলায়েবল কোন ডাটা, প্রাইমারি না সেকেন্ডারি ডেটা? স্যার প্রাইমারি ডাটাই তো স্যার। সেকেন্ডারি ডেটা, আচ্ছা। তাহলে টার্সিয়ারি লেভেল অফ ডেটা, আপনি টার্সিয়ারি লেভেলটা জানেন? প্রাইমারি জানলাম, সেকেন্ডারি জানি কোনো সোর্স থেকে। টার্সিয়ারি লেভেল হচ্ছে যে আপনার যখন আমরা সেকেন্ডারি, তাহলে সেকেন্ডারি ডাটাটা বলেন, সেকেন্ডারি ডাটাটা কি? আমি জানি যে সবাই জানি, জাস্ট মানে আমাদের মানে মনের ব্যাপারগুলা এক্সপ্রেস করা, নাকি না? তাহলে সেকেন্ডারি ডাটাটা, এই সরি, সেকেন্ডারি ডাটাটা কি বলে? আমরা ডিরেক্টলি কালেক্ট করলাম, সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা হুইচ হ্যাজ অলরেডি বিন কালেক্টেড, যেটা অলরেডি কালেক্ট করা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ডারি ডাটা, তাই না? হুম, প্রসেস ডাটা, যেটা প্রসেস করা হয়ে গেছে, একজন ইনফরমেশন বের করছে, সেটা আমরা নিলাম। টার্সিয়ারি লেভেল হচ্ছে, দেখেন, এমনিতে টার্সিয়ারি অর্থ কি? টার্সিয়ারি এডুকেশন, বলেন না আমার সাথে একটু কোঅপারেট করেন সবাই। টার্সিয়ারি লেভেল ডেটা, টার্সিয়ারি লেভেলটা হচ্ছে, আমি বলি ডেটা টার্সিয়ারি লেভেলটা হচ্ছে যে আমরা সেকেন্ডারি ডাটা তো আমরা ইউজ করি বেসিক্যালি। সেকেন্ডারি ডাটা হচ্ছে যে অলরেডি পাবলিশ করা, অন্য একজন ডাটা কালেক্ট করে সেটা প্রসেস করে রাখছে, সেই জিনিসটা আপনি ইউজ করবেন। আর ডেটার টার্সিয়ারি লেভেলটা হচ্ছে যে অলরেডি একজন একটা রেফারেন্স হিসেবে ইউজ করছে, হ্যাঁ, আপনার যত অ্যানালাইসিস, তারপর আরেকজন সেটা ইউজ করছে, ওনারটা চলে গেল ইনফরমেশন, আরেকজন ইউজ করছে, তারপর আরেকজন ইউজ করছে, তারপর আপনি যদি ইউজ করেন, সেটা হবে টার্সিয়ারি লেভেল অফ ডেটা। ওকে, যেটা একেবারে ফুললি প্রুফ করা যে দের ইজ নো এরর, আর রিসার্চটা গ্র্যান্ড করা, সেই জিনিসটা যদি আপনি নেন, তাহলে সেটা হবে টার্সিয়ারি লেভেল অফ ডেটা। ওকে, আর এছাড়াও আমরা ডেটা পড়বো, যেমন আমরা বলি যদি নমিনাল নমিনাল ডেটা আছে, তারপর আহ, কি বলে, তারপর হচ্ছে নমিনাল আছে, তারপর হচ্ছে
রেশিও ডাটা আছে, ইন্টারভ্যাল ডাটা আছে। হ্যাঁ, এগুলো আমরা পড়বো, মানে জাস্ট পরের চ্যাপ্টারই পড়বো। ওকে। তারপর হোয়াই স্টাডি ক্যারি আউট, হোয়াট টাইপস অফ ডাটা ইজ রিকোয়ার্ড, তারপর হোয়ার ক্যান দ্য রিকোয়ার্ড ডাটা বি ফাউন্ড, কোথা থেকে এটা পাওয়া যাবে আমরা ডাটাগুলা। তারপর হোয়াট পিরিয়ড অফ দ্য টাইম উইল দ্য স্টাডি ইনক্লুড, আমাদের এই টাইমের ব্যাপারটা কিন্তু আর কস্টের ব্যাপারটা সবসময় অ্যাজ এ বিজনেস স্টুডেন্ট মাথায় রাখবে, টাইম এবং কস্ট। কস্ট অ্যাট ফার্স্ট, দেন টাইম। ওকে। কারণ অনেক কিছুই আপনি যদি রিসার্চ করতে চান, অনেক কিছু আপনি করতে পারবেন না ওয়িং টু দ্য মানি, আপনার টাকার প্রবলেমে অথবা সময়ের অভাবে। এখন আপনি একটা জব করেন, আপনাকে যেগুলো হিউজ একটা রিসার্চ আছে, আসেন আমরা করি, আপনাকে যদি ডেটা দিয়ে কালেক্ট করতে বলে এই সেই, আপনাকে কিন্তু একটু মানে হ্যাসেলে পড়াটা স্বাভাবিক, সময়টা খুব দরকার। আর টাইম বাউন্ডের মাঝখানে ডেটা কালেক্ট করাটাও ফ্যাক্ট। আপনার একটা ডেডলাইন থাকে, ধরেন আপনি আপনাকে কোনো ইনভেস্টিগেশন করতে দিচ্ছে, আপনি সেখানে রিসার্চ করবেন, হ্যাঁ রিসার্চ করে এটা বের করবেন। প্রবলেম হচ্ছে 1 বছরের মাঝখানে, 6 মাসের মাঝখানে লাগবে, কিন্তু আপনি 10 মাস পরে দিলেন, সেটা কাজে লাগবে না। টাইমটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। হোয়াট উইল বি দ্য স্যাম্পল ডিজাইন, স্যাম্পল ডিজাইনটা কি হবে, স্যাম্পল ডিজাইনটা আমরা জাস্ট আপনার পরের ক্লাসে করবো আর কি, চেষ্টা করবো পড়ার জন্য। হোয়াট টেকনিক্স অফ ডাটা কালেকশন উইল বি ইউজ, কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করবো, হাউ দ্য ডাটা উইল বি অ্যানালাইজ, কিভাবে এই ডাটাগুলো অ্যানালাইজ করবো। এগুলো হচ্ছে কমন কোশ্চেন, এগুলো একটা কোশ্চেনও যাতে মানে সিকুয়েন্সিয়ালি বাদ না যায়, আমরা রিসার্চ মাথায় রাখতে হবে। হোয়াট স্টাইল উইল বি দ্য রিপোর্ট বি প্রিপেয়ার্ড, কিভাবে রিপোর্ট মানে কোন স্টাইলে আমরা রিপোর্ট গুলো প্রিপেয়ার করবো। আমরা শেষ দিকে আমরা করবো যে, দেখবেন যে প্রেজেন্টেশনটা কি, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, রিপোর্ট প্রিপারেশন, সবগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো, যদি ঠিকঠাক আমার সাথে থাকে। হ্যাঁ, সেই জায়গাতে আমরা শিখবো। আসলে আমরা তো প্রেজেন্টেশন দিছি, আমরা প্রতিনিয়ত প্রেজেন্টেশন দিই, কিন্তু প্রেজেন্টেশনের মাঝখানে যে কোত্থেকে এই থিওরি গুলো আসলো, এইভাবে আমরা প্রেজেন্ট করবো, এইভাবে আমরা প্রেজেন্ট করবো না, এইভাবে প্রেজেন্ট করলে আমাদের অডিয়েন্সরা মজা পাবে, স্মরণ রাখবে, অনেক কিছু মনে রাখবে, সবগুলো আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন থেকে সবকিছু দেখবো, মানে লাস্টের ক্লাসটা যতদূর আমরা পারি আর কি। আচ্ছা যাক, তারপর দেখি যদি কোশ্চেন, তারপর হচ্ছে নিড ফর রিসার্চ ডিজাইন, আমরা কেন রিসার্চ ডিজাইন দরকার হয়, এটা নর্মালি আপনারা পড়ে নেবেন। এটা হ্যাঁ, ওই যে নিড ফর নিড ফর গুড রিসার্চ, কেন একটা ভালো রিসার্চ দরকার হয়, রিসার্চ ডিজাইনটাও এখানে লেখা। আচ্ছা যাক, তারপর আমাদের যেটা হচ্ছে যে যেখানে বলা, আমরা এটা না পড়ে এখন আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে যে ফ্যাক্টরস অফ রিসার্চ ডিজাইন। হ্যাঁ, আমরা রিসার্চ ডিজাইনের ফ্যাক্টর থাকে, কি কি ফ্যাক্টর, সেটা দেখি কি কি ফ্যাক্টর এটার সাথে অ্যাসোসিয়েটেড। যে দা মিনস অফ অবটেইন ইনফরমেশন, তারপর হচ্ছে দা অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্কিল অফ দ্য রিসার্চার অ্যান্ড হিজ স্টাফ, স্কিলটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে দ্য অবজেক্টিভ অফ দ্য প্রবলেম টু বি স্টাডিড, এই প্রবলেমটা যেটা কেন করা হবে সেটার উদ্দেশ্যটা জানতে হবে, আমি জানি না রিসার্চ করতে হবে না। তারপর হচ্ছে দ্য নেচার মিন আচ্ছা, দ্য নেচার অফ দ্য প্রবলেম টু বি স্টাডিড, হ্যাঁ, অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ টাইম অ্যান্ড মানি ফর দ্য রিসার্চ ওয়ার্ক। তো এখন আমরা রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা পড়বো, এটা একটু খুবই ইম্পর্টেন্ট, এই টার্মিনোলজি গুলো। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখুন, আমি স্লাইডটা দিয়ে দিব, আপনি নিয়ে রাখেন, ঠিক আছে? আমাদের রিসার্চ জানার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে এই কম্পোনেন্ট গুলো জানা খুব ইম্পর্টেন্ট। এই যে যেমন ধরেন যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর কন্টিনিউয়াস এক্সটার্নাল ভেরিয়েবল, তারপর হচ্ছে কন্ট্রোল, তারপর কনফাউন্ড রিলেশনশিপ, রিসার্চ হাইপোথিসিস, এক্সপেরিমেন্টাল এন্ড নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস, ইন hypothesis testing research, তারপর experimental and control group, treatments, experiments, experimental unit। ওকে, কারণ আমরা অনেক জায়গায় ট্রিটমেন্ট শুনছি, জি তো স্যার। রিসার্চে যখন আমরা ট্রিটমেন্ট করবো, কিন্তু এটা কি ফর্মালি কিন্তু বলতে পারতেছি না, আমরা কিন্তু বুঝতেছি ব্যাপারটা কি। হ্যাঁ, ট্রিটমেন্টটা কি, আপনি একটা রোগী আসলো, আপনি একটা ওষুধ দিলেন, ঠিক হলো না, তাহলে কি করলেন, আরেকটা ওষুধ দিলেন, বা ঠিক হয়ে গেল তারপর কমতেছে না, তাহলে একটু লেভেলটা একটু বাড়ায় দিবেন, না বেশি বেড়ে গেছে একটু কমায় দিলেন ওষুধের পাওয়ার। তো এটাকে, এটা আমি এক্সপেরিমেন্ট করলাম, তো এটাকে আমরা ট্রিটমেন্ট বলবো। যাক, এটা ফর্মালি আমরা দেখি যে রিসার্চ কিভাবে বলে।
যেমন দেখেন প্রথমে যদি আমরা আসি যে আহ, প্রথমে যদি আমরা আসি তো দেখবো কি যে ভ্যারিয়েবল। ওকে, হ্যাঁ, তো আমরা যদি ফার্স্টে আসি দেখি যে ভ্যারিয়েবল। ওকে, ভ্যারিয়েবল কাকে বলে? আচ্ছা, ওকে, ফাইন। ভ্যারিয়েবল a concept which can be different quantitative value is called variable, যেটাতে কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ সংখ্যা মূলক কোনো ভ্যালু থাকবে সেটাকে আমরা ভেরিয়েবল বলবো। ওকে, এটা আমরা সবাই জানি, মানে আমরা ভেরিয়েবল তারপর হচ্ছে এগুলো পড়ে আসি। অ্যাজ সাচ দ্য কনসেপ্টস লাইক ওয়েট, যেমন ওয়েট একটা ভেরিয়েবল, হাইট একটা ভেরিয়েবল, ইনকাম আর এক্সাম্পলস অফ ভেরিয়েবল। ওকে, এখন কন্টিনিউয়াস আমরা যদি ভেরিয়েবলকে ভাগ করি, আপাতত দুইটা ভাগে ভাগ করা যায়, কন্টিনিউয়াস আর একটা নন কন্টিনিউয়াস। ওকে, তো একটু আমার সাথে সবাই আনমিউট করে একটু কোঅপারেট করি যে কোনটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, কোনটা নন কন্টিনিউয়াস ভেরিয়েবল, একটু বলেন সবাই, শুনি, বলেন, কোঅপারেট করেন। কেউ জানলে বলেন যে কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা আর নন নন কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা। হ্যাঁ, হ্যাঁ, বলেন কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা আর নন কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা, বলেন, আপনি একটু কোঅপারেট করেন আমার সাথে। জি, কেউ বলবেন যে কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা? স্যার জানি না স্যার। আহ, না, আপনারা অবশ্যই জানেন, আপনারা বলতেছেন না, বলেন, একটু ধারণা প্লিজ নেই স্যার, বোঝায়। ধারণা বলুন। না 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 না, প্লিজ না, আপনি আপনারা অবশ্যই জানেন, প্লিজ কোঅপারেট করেন আমার সাথে। হ্যাঁ, বলেন, প্রবলেম নাই। আচ্ছা, বুঝছি আপনারা বলবেন না, তাই তো? আচ্ছা, তো আচ্ছা দেখেন, কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা? ফেনোমেনা হুইচ ক্যান কন্টিনিউয়াস ভেরিয়েবল phenomena which can be taken quantitatively different values when in decimal points are called continuous variable। আমরা যেটাতে দশমিক ডেসিমাল থাকবে ভ্যালু না। গুলা, হ্যাঁ, দশমিক গুলা থাকবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে এটা বলতে পারতেছেন না, মানে অলরেডি দেয়া, আপনি জানেন, আমি জানি। আচ্ছা যাক, they are called continuous variable if they can only be expressed in integer value. uh, they are non continuous variables in statistical language, হ্যাঁ, যেটাকে ডিসক্রিট ভেরিয়েবল বলে। আচ্ছা, তো দেখেন, যদি এক্সাম্পল তো আসবেই এখান থেকে, একটা এমসিকিউ মাস্ট কমন পাবেন, সেটা হচ্ছে একটা একটা নর্মালি বলা হবে যে ফ্যামিলি সাইজ অফ এ পার্সন, সেটা কি কন্টিনিউয়াস ভেরিয়েবল না নন কন্টিনিউয়াস ভেরিয়েবল, বলেন তো? ফ্যামিলি সাইজ, নন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এই যে যেমন এজটা কি কন্টিনিউয়াস না নন কন্টিনিউয়াস? স্যার এজ, কন্টিনিউয়াস। ওই তো আপনারা সবাই পারেন, কিন্তু এখন বললেন না। হ্যাঁ, আচ্ছা যাক, তো আমরা যদি ডিপেন্ডেবিলিটির উপর ডিপেন্ড করি, তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই দুইটা পাওয়া যায়। হ্যাঁ, যদি এটা এটা সিম্পল, যে একটা ভেরিয়েবলের উপর যদি আরেকটা ভেরিয়েবল ডিপেন্ড করে, তাহলে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট এন্ড, সরি, ডিপেন্ড করে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ডিপেন্ড করে না। এখন কথা হচ্ছে যে আমরা একটা রিসার্চের ক্ষেত্রে ধরেন আমরা একটা রিসার্চ করতেছি, রিসার্চটা হচ্ছে যে কি রিসার্চ করতেছি যে ইউজুয়ালি 10 years 10 year old
একটা বাচ্চা সেটার হাইট কত হয়, নর্মালি কত হয় বলেন তো? হাইট কত 4 হয়? ফিট। 3 ফিট। হ্যাঁ, 3.5 ফিট বা 4, আচ্ছা যেহেতু 4 আর 3 বলতে আমি 3.5 ফিট ধরলাম। আপনি দেখেন তো এগুলা কিভাবে করা হয়, অবশ্যই রিসার্চের মাধ্যমে। যেমন আমি আমি এই পর্যন্ত কখনোই আমি যখন বলি যে আমার কোমর 32, তখন আমার কখনোই আমার মানে প্যান্ট যদি কিনি রেডিমেড কাটতে হয় না, আমার একজ্যাক্ট হয়। আমি বলি 34, আমার একজ্যাক্ট হয়। সেটা কিভাবে? ওই যে রিসার্চ করে বের করা যে এত কম হলে ওনার হাইটটা এত হয়, আর বয়স যদি এত হয় তাহলে এরকম হয়। আচ্ছা যাক, তো যখন আমাদের হাইটটা অবশ্যই এজের সাথে রিলেটেড, হাইট কি এজের সাথে রিলেটেড, তবে ভাই একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে হাইট আর ওয়েট গেল, এখন ব্যাপারের উপর ডিপেন্ড করে। ধরেন আমি একজন একটা ছেলে বাচ্চার ধরেন 10 বছরের বাচ্চার কত ওজন হইতে পারে, আপনারা অ্যাজিউম করে বলেন, আমি বলতেছি না এক্সাক্ট বলতে হবে। হ্যাঁ, আমি নিজেও জানি না কত ওজন হয়, কারণ আমার বাচ্চা কাচ্চা নাই। বলেন তো কত ওয়েট কত হয়? 20 থেকে 25 কেজি। 20 কেজি হবে স্যার। 27-28 কেজি। 30 কেজি স্যার। 20 কেজি। আমরা যেটা বলতেছি, সরি একটা কল আসছিল। ওর উপরে ভ্যারি করে, হ্যাঁ, ওজনটা নট হ্যাঁ, কনস্ট্যান্ট। হ্যাঁ, ওজনটা ভেরি করে। আচ্ছা, আবার আমি একটু শুনি না, আমি ইয়েতে একটা কল আসছিল, আবার বলেন। ওয়েটের ক্ষেত্রে কি কি 20 মানে থেকে 25 কেজি হয় স্যার। 20 থেকে 25? আচ্ছা, তাহলে আপনি ওয়েটটা যে মাপবেন একটা বাচ্চার, কিসের উপর ডিপেন্ড করে ওনার ওয়েটটা কত হবে? হাইটের উপর স্যার। হাইটের উপরে। হাইটের উপর। কিন্তু একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হাইটটা, am I right? হাইটটা একটা ভেরিয়েবল। ওকে, এখন কথা হচ্ছে যে সাড়ে 3 থেকে 4 ফিট হবে। হ্যাঁ, হাইট হাইটটা একটা ম্যাটার। তারপর আরেকটা জিনিস দেখেন, বয়সটা একটা ম্যাটার, ঠিক আছে? এখন আরো কয়েকটা ম্যাটার থাকে ওজনের, হ্যাঁ, যেগুলা হচ্ছে ধরেন তার খাদ্যাভ্যাস, সে প্রচুর খায়, তাহলে কি হবে, সে ওয়েট বেশি হবে, তাই না? ওয়েট তাহলে বেশি হবে না? জি স্যার। জি স্যার। এখন কথা হচ্ছে ওয়েট মেজার করার জন্য আমরা যে ভেরিয়েবল আইডেন্টিফাই করি, তার বয়সটা দেখবো, তারপর তার হাইটটা দেখবো। দেখেন, আর আরেকটা জিনিস, এটা খাবারের অভ্যাসটা দেখবো। আপনি এখন যদি ঢাকার বাচ্চার সাথে যদি এখানে চরের একটা বাচ্চার ওয়েটের মেজার করেন, তাহলে কিন্তু হবে না। কারণ কি, খাদ্য অভ্যাস। এই যে খাদ্য অভ্যাস মানুষকে যে এফেক্ট করে, মানে এটা কিন্তু আপনারা মানে এটাকে আমরা বলবো এক্সটার্নাল ভেরিয়েবল। জি স্যার। এক্সটার্নাল ভ্যারিয়েবল। সরি, এই যে নিউ স্টুডেন্টরা ফোন দিচ্ছে। আচ্ছা সরি। তো দেখেন, যখন আমরা এক্সটার্নাল ভেরিয়েবল কোনটাকে বলবো, যেটা আরো কিছু ফ্যাক্টর থাকে আপনাকে এফেক্ট করার মতো, সেগুলোকে এক্সটার্নাল ভেরিয়েবল বলবো। তাহলে যদি আমরা ফর ইনস্ট্যান্স এখানে উদাহরণ দেয়া আছে, হ্যাঁ, উদাহরণ দেয়া আছে, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবল। সরি, দেখি যে এক্সটার্নাল ভেরিয়েবল কোনটা। আমরা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেলাম আর একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পেলাম। ওকে, এখন আসি যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গেল। এখন যেটা করবো সেটা হচ্ছে যে external variable that are not related to the purpose of the study but may affect the dependent variable are termed as external variable. ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এফেক্ট করে, হ্যাঁ, কিন্তু আসলে এটা আমাদের কনসিডারেশন আনার কথা না, এটাকে আমরা এক্সটার্নাল ভেরিয়েবল বলবো। ওকে, টেকনিক্যালি টার্ম অ্যাজ এক্সপেরিমেন্টাল এরর। এই এক্সটার্নাল ভেরিয়েবলটাকে কিন্তু আমরা এক্সপেরিমেন্টাল এররও বলি। ওকে, তো
আপনারা আমি আবার 10 মিনিট পরে নতুন একটা মিটিং কল করব। আপনারা এই 3টা ভেরিয়েবল, স্পেশালি এক্সটার্নাল ভেরিয়েবল, আপনারা সবাই একটা গ্রুপ করেন, গ্রুপ করে কথা বলেন, কথা বলে যে এক্সটার্নাল ভেরিয়েবলের একটা উদাহরণ সবাই দিবেন। আমি র্যান্ডম স্যাম্পলিং করে 3জন বা 4জনকে জিজ্ঞেস করব। ঠিক আছে, একটা যে কোনো একটা বা একটা ঘটনা, সেটার একটা কনস্ট্রাক্ট করা। ওকে, আমি আর 10 মিনিট পরে আসলে কি খুব প্রবলেম হবে আপনাদের? 10 মিনিট না স্যার, না স্যার। ডিসকাস করো যে এক্সটার্নাল ভেরিয়েবলে একটা রিয়েল एग्जांपल দেওয়ার জন্য আমার কাছে। ওকে প্লিজ, বি স্টেশন। আর 10 মিনিট পর আরেকটা সেশন স্টার্ট করতেছি আমরা। ওকে।